আবারও চলে এলাম তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হবে মূলত রাষ্ট্রবিজ্ঞানের মূল সাজেশন নিয়ে। বড় প্রশ্নের যে সাজেশনগুলি আছে রাষ্ট্রবিজ্ঞানে সেগুলি নিয়ে আলোচনা করা হবে, এবং যে প্রশ্নগুলি তোমরা এখনও রেডি করে রাখোনি সেগুলি কিন্তু প্রত্যেকেই রেডি করে রাখবে। তোমাদের এখানে অধ্যায় ভিত্তিক সাজেশন দেওয়া আছে, এবং যে সাজেশনগুলো আমি করেছি সেগুলি কিন্তু তোমাদের এই 2024-এর উচ্চ মাধ্যমিকে আসার সম্ভাবনা অনেকটাই আছে। তোমরা আগের ভিডিওতে দেখেছো প্রত্যেকেই শিক্ষাবিজ্ঞান, সংস্কৃত যে সাজেশনগুলি তোমাদের দিয়েছিলাম সেগুলি কিন্তু হুবহু কমন চলে এসেছে, এবং আশা রাখছি যে রাষ্ট্রবিজ্ঞানের যে সাজেশনটি এখন তোমাদের দেওয়া হবে সেটিও কিন্তু তোমাদের পরীক্ষাতে চলে আসবে। এবং এর কিছু কিছু বড় প্রশ্নের যে উত্তর সেগুলো কিন্তু আমি করে দিয়েছি, এবং নিচে ডেসক্রিপশন বক্সে সেগুলির লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো যারা দেখোনি। আর যে প্রশ্নগুলি বাকি আছে সেগুলির উত্তর করে দেওয়ার চেষ্টা করব, এবং কতগুলি রাষ্ট্রবিজ্ঞানের যে বড় প্রশ্ন সেগুলি তোমাদেরকে সূত্রের আকারে বলে দেওয়া হবে। যেগুলি তোমরা সূত্রের আকারে যদি মুখস্থ করো তাহলে কিন্তু তোমাদের লিখতে খুবই সুবিধা হবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমত রাষ্ট্রবিজ্ঞানের যে সাজেশন সেটি তোমরা দেখে নাও, তারপর পরবর্তী ভিডিওতে আমি রাষ্ট্রবিজ্ঞানের বড় প্রশ্ন এবং ছোট প্রশ্নের সমস্ত প্রশ্ন এবং উত্তর নিয়ে আসবো। তার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এবং যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছে তারা প্রত্যেকে একটি করে লাইক করে দাও, এবং তোমাদের যে বন্ধুবান্ধব আছে তাদেরকে প্রত্যেককেই শেয়ার করে দাও, যাতে তারা এই ভিডিও থেকে বঞ্চিত না হয়। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। তো তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে রাষ্ট্রবিজ্ঞানের যে সাজেশন, সেই সাজেশনটি দেখে নাও। আমি অধ্যায়ভিত্তিক সাজেশন করে দিয়েছি। দেখো এখানে 1 নম্বর যে অধ্যায় রয়েছে সেখান থেকে প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি হলো আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও, আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো। তো এর একটি অথবা রয়েছে, এই প্রশ্নটির অথবা রয়েছে আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও, আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারা সংক্ষেপে আলোচনা করো। এই দুটি প্রশ্ন কিন্তু আসার চান্স 100% আছে। এটি কিন্তু 1 নম্বর যে প্রশ্ন আছে এটি আসার চান্সটা অনেকটাই আছে। তো তোমরা প্রত্যেকেই এই প্রশ্নের উত্তরটি করে নাও, আর যদি তোমরা না পারো তাহলে কিন্তু নিচে আমি লিঙ্ক দিয়ে রেখে দেবো এই ভিডিও, তোমরা দেখে নেবে। তারপর দেখো 2 নম্বরের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। 3 নম্বরের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো বিশ্বায়ন বলতে কী বোঝো, বিশ্বায়নের সুফল ও কুফলগুলি আলোচনা করো, অথবা বিশ্বায়নের ফলাফলগুলি আলোচনা করো। তো দেখো এখানে প্রথম অধ্যায় থেকে যেগুলি আসার চান্স আছে বেশি পরিমাণে সেটি হচ্ছে 1 নম্বরে যে প্রশ্নটি রয়েছে সেটি, এবং 2 নম্বরে যে প্রশ্নটি রয়েছে সেটি, এইগুলি কিন্তু আসার চান্স অনেকটাই রয়েছে। তো তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা লিখে নিতে পারো। তো দেখো এরপর তোমরা জানো প্রত্যেকে 2, 3, 4 এই যে অধ্যায়গুলি আছে এগুলি কিন্তু এমসিকিউ এবং এসিকিউ থাকবে। এখান থেকে কোনো বড় প্রশ্নের উত্তর থাকবে না বা বড় প্রশ্ন থাকবে না, সেখান থেকে আমি ভিডিও বানিয়ে দেবো, তোমরা প্রত্যেকে দেখে নেবে। তারপর দেখো 5ম অধ্যায় থেকে যে প্রশ্নগুলি রয়েছে সেটি হলো কার্ল মার্কসের রাষ্ট্র সম্পর্কিত তথ্যটি আলোচনা করো, কার্ল মার্কসের ঐতিহাসিক বস্তুবাদ তথ্যটি আলোচনা করো। এগুলিও কিন্তু ভিডিও করে দেওয়া আছে, তোমরা দেখে নেবে। এছাড়াও 3 নম্বরে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো গান্ধীজির রাজনৈতিক দর্শনের মূল সূত্রগুলি আলোচনা করো, এবং 4 নম্বরে যেটি রয়েছে সেটি হলো গান্ধীজির সর্বোদয় ধারণাটি আলোচনা করো। 5 নম্বর অধ্যায় থেকে এই 4টি করে রাখলেই যথেষ্ট। এখান থেকে আসার সম্ভাবনা আছে কার্ল মার্কসের রাষ্ট্র সম্পর্কিত তথ্যটি আলোচনা করো, এটি কিন্তু আসার চান্সটা অনেকটাই বেশি পরিমাণে আছে। এরপর দেখো এটি হলো আমাদের 5ম অধ্যায়। এবার দেখো 6ষ্ঠ অধ্যায়, সেখান থেকে যে প্রশ্নগুলি আমাদের রেডি করে রাখতে হবে। দেখো এখানে এক কক্ষ বা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষ বিপক্ষে যুক্তি দাও, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কী বুঝো, পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভব নয়, কাম্যও নয়, মন্তব্যটি আলোচনা করো। 3 নম্বরে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো বিচার বিভাগীয় সমীক্ষা বলতে কী বুঝো, বিচার বিভাগীয় স্বাধীনতা কীভাবে সংরক্ষিত হয় তা ব্যাখ্যা করো। এটি 3 নম্বর দাগের প্রশ্ন। এরপর দেখো 4 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি আলোচনা করো। তো দেখো এখান থেকে যে প্রশ্নটি আসার সম্ভাবনা অনেকটাই বেশি পরিমাণে আছে সেটি হলো 2 নম্বর, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কী বোঝো, পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভব নয়, কাম্য নয়, বক্তব্যটি আলোচনা করো। দেখো এই প্রশ্নটি এভাবে আছে, এই প্রশ্নটি কিন্তু ঘুরিয়েও দিতে পারে, তো সেক্ষেত্রে তোমরা একটু বুঝে নেবে তারপর উত্তরটি করবে। এবার দেখো 7 নম্বর যে অধ্যায়টি রয়েছে, 7 নম্বর যে অধ্যায় সেখান থেকে দেখো ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো। হ্যাঁ, তো দেখো এখানে ভারতের যে প্রধানমন্ত্রী আছে তার ক্ষমতা এবং কার্যাবলী আলোচনা করো। এর ভিডিও কিন্তু আমি বানিয়ে দিয়েছি, এবং এর যে ভিডিও বা 8 নম্বরের যে প্রশ্নের উত্তর তার আমি কিন্তু একটা সূত্র বলে দেবো তোমাদেরকে। তো সেই সূত্রটি পরবর্তী ভিডিওতে থাকবে, তোমরা কিন্তু প্রত্যেকেই দেখে নেবে। তারপর দেখো ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা বিশ্লেষণ করো, অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো, এবং এর একটি অথবা রয়েছে সেটি হলো ভারতের অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতাগুলি ব্যাখ্যা করো বা আলোচনা করো। দেখো এখান থেকে 7ম অধ্যায় থেকে তোমাদের প্রধানমন্ত্রী এবং
রাজ্যপাল, এইগুলি কিন্তু আসার চান্সটা অনেকটা বেশি পরিমাণে আছে। তো তোমরা এই প্রশ্নের উত্তরগুলি রেডি করে রাখো। এগুলি তোমাদের প্রত্যেকেরই জানা, তোমাদের স্কুলের স্যারেরা বা তোমরা অন্য অন্য সাজেশন বই থেকে অলরেডি সংগ্রহ করে রেখেছো, সেগুলি ঠিকঠাক করে পড়ো। অষ্টম অধ্যায় থেকে যে প্রশ্নটি রয়েছে বা যে প্রশ্নগুলি রয়েছে সেগুলি হলো, ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষের সম্পর্কে আলোচনা করো। 2 রয়েছে ভারতীয় পার্লামেন্টের আইন পাসের বা সাধারণ বিল পাসের সম্পর্কে আলোচনা করো। 3 নম্বরে যেটি প্রশ্নটি রয়েছে সেটি হলো লোকসভার স্পিকারের ক্ষমতা, কার্যাবলী ও পদমর্যাদা আলোচনা করো। পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষের ভূমিকা আলোচনা করো। তো দেখো এখানে তোমরা এইগুলি করে রাখবে 4টি। তার মধ্যে এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে দেখো 2 নম্বর ভারতীয় পার্লামেন্টের আইন পাশে বা সাধারণ বিল। তো দেখো এখানে সাধারণ বিল সম্পর্কেও দিতে পারে, তো তোমরা এখানে সাধারণ বিলটাও করে রাখতে পারো। এরপর দেখো নবম যে অধ্যায় রয়েছে, সেই নবম অধ্যায়ের মধ্যে যে প্রশ্নগুলি আসার সম্ভাবনা আছে সেটি হলো কি, ভারতের হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। ভারতের লোক আদালতের গঠন কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো। 3 নম্বরে ক্রেতা সুরক্ষা আদালত সম্পর্কে আলোচনা করো। এবং 4 নম্বরে যেটি রয়েছে সেটি হলো অধীনস্থ আদালতগুলির গঠন ও কার্যাবলী আলোচনা করো। তো দেখো 9 নম্বর অধ্যায়ে যে প্রথম প্রশ্নটি রয়েছে, ভারতের হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো, এটির কিন্তু ভিডিও আমি বানিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে প্রত্যেকেই। আর এছাড়াও এখান থেকে ক্রেতা সুরক্ষা অথবা অধীনস্থ আদালত যেগুলি আছে এগুলি দুটোর থেকে করে রাখবে, এখান থেকে দুটোর মধ্যে একটি যে কোনো চলে আসবে। তো এই ছিল রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন। এরপর খুব শীঘ্রই রাষ্ট্রবিজ্ঞানের এমসিকিউ এবং এসিকিউ সাজেশন আপলোড করা হবে। তার জন্য তোমরা যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, এবং যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তারা কিন্তু প্রত্যেকে একটি করে লাইক করে দাও। চলো দেখা হচ্ছে অন্য ভিডিওতে।